আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন সর্বশেষ আমাদের হাতে থাকা যুদ্ধের আপডেট জানিয়ে দিব। দক্ষিণ গাজায় সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক বোমা ফেলল ইসরায়েল। এদিকে ইসরায়েলের রকেট হামলার সক্ষমতা ধরে রেখেছে ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার সবাই ক্ষুধা সংকটে আছে, দুর্ভিক্ষের ঝুঁকি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও জানিয়ে দেব এবার বিদেশে বসবাসকারী পুরুষ নাগরিকদের সেনাবাহিনীতে নিতে চায় ইউক্রেন। অন্যদিকে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানকে অস্ত্র বিক্রি করছে এবার মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের ওপর নিষেধাজ্ঞা দিল চীন। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যায় সহযোগিতার জন্য আমেরিকা আন্তর্জাতিকভাবে দায়ী বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দক্ষিণ গাজায় সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ফেলল ইসরায়েল। দক্ষিণ গাজায় ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর সবচেয়ে বড় ও সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ফেলেছে দখলদার ইসরায়েল। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমসের এক তদন্তে দেখা যায় গাজা যুদ্ধে প্রথম 6 সপ্তাহে ইসরায়েল দক্ষিণ গাজায় সবচেয়ে বড় ও সবচেয়ে ধ্বংসাত্মক বোমা নিক্ষেপ করেছে। অথচ তারাই প্রচার করেছিল যে এই অঞ্চলটি গাজার সবচেয়ে বড় নিরাপদ স্থান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদন্তে আরও প্রকাশ পায় যে ইসরায়েলের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেক বেসামরিক ফিলিস্তিনি দক্ষিণ গাজায় গিয়ে আশ্রয় নিয়েছে। এর সুযোগে ইসরায়েল তখন 2000 পাউন্ডের একটি ওই ভারী বোমাটি ফেলেছিল। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ওই অঞ্চলের লোকজন। গোলাবারুদ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ভারী বোমা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এত ঘনবসতিপূর্ণ এলাকায় ফেলেননি। দক্ষিণ গাজায় বোমার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরায়েলি সেনাবাহিনী টাইমসকে বলেছে, ইসরায়েলের শুরু থেকেই টার্গেট ছিল তারা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে। এর জন্য তারা এরূপ বোমা ফেলেছিল। তবে তারা আগে থেকেই অনুমান করেছিল যে এই ধরনের হামলার কারণে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের রকেট হামলার সক্ষমতা ধরে রেখেছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি অব্যাহত হামলার পরেও গাজার যোদ্ধারা তাদের রকেট নিক্ষেপের সক্ষমতা ধরে রেখেছে বলে ধারণা করেছেন যুদ্ধ পর্যবেক্ষকরা। আজও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে, তাই পর্যবেক্ষকরা এমন ধারণা করছেন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ খান ইউনিসে একটি লোডেড রকেট লঞ্চার আটক এবং ধ্বংস করেছে, যা ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষেপ প্রস্তুতে ছিল। আইএসডব্লিউ এবং সিটিপি গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে, 6টি অতিরিক্ত হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা, যার মধ্যে দক্ষিণ ইসরায়েলের সোফা এলাকায় মর্টার নিক্ষেপ রয়েছে। এই সূত্র জানাচ্ছে আল জাজিরা। গাজার সবাই ক্ষুধার সংকটে আছে, দুর্ভিক্ষের ঝুঁকি বলছে ডব্লিউএইচও। ফিলিস্তিনি গাজা উপত্যকার 23 লাখ জনসংখ্যার সবাই ক্ষুধা সংকটের সম্মুখীন, সেখানে প্রতিনিয়ত দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরার। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ক্লাসিফিকেশনের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গাজায় তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় উচ্চমাত্রায় ক্ষতির শিকার পরিবারের অনুপাত বিশ্বে সর্বোচ্চ। প্রতিবেদনের পরিসংখ্যান অনুসারে গাজার সবার ক্ষুধায় মাত্রা আফগানিস্তান এবং ইয়েমেনের নিকট দুর্ভিক্ষকে গ্রাস করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান অর্থনীতিবিদ আরিফ হুসাইন বলেছেন, গাজায় যত দ্রুত ঘটছে মাত্র 2 মাসের মধ্যে এমন মাত্রা আমি এর আগে কখনো দেখিনি। জাতিসংঘ ও বেসরকারি 23টি সংস্থা প্রতিবেদনে দেখা গেছে গাজায় সব বাসিন্দা খাদ্য সংকটে রয়েছেন। সেখানে 5,76,000 বাসিন্দা বিপর্যয়কর বা অনাহারে স্তরে রয়েছেন। আরিফ হোসাইন বলেছেন, এমন একটি পরিস্থিতি যেখানে গাজার প্রায় সবাই ক্ষুধার্ত। লোকজন রোগের বড় প্রাদুর্ভাবের খুব কাছাকাছি। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে কারণ তাদের পর্যাপ্ত পুষ্টি নেই। প্রতিবেদনটি বলছে, গাজায় প্রত্যেক আগামী 6 সপ্তাহের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতার উচ্চমাত্রার মুখোমুখি হবে। 23টি সংস্থা গাজায় সম্ভাব্য দৃশ্যকল্প নিয়ে আভাস দিয়ে বলেছে, যুদ্ধ শুরুর 4 মাস পর অর্থাৎ 7 ফেব্রুয়ারির মধ্যে গাজার সবাই ক্ষুধার বিপর্যয়ে পড়বেন।
বিদেশে বসবাসকারী পুরুষ নাগরিকদের সেনাবাহিনীতে নিতে চায় ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে প্রায় 2 বছর ধরে। দীর্ঘ এই সময় ধরে পশ্চিমা মিত্র দেশগুলোর সহায়তায় রুশ আগ্রাসন মোকাবেলা করছে কিয়েভ। এই পরিস্থিতিতে বিদেশে বসবাসকারী পুরুষ নাগরিকদের সেনাবাহিনীতে নেওয়ার কথা ভাবছে ইউক্রেন। এমনকি প্রবাসী নাগরিকদেরকেও সেনাবাহিনীতে যুক্ত হতে নাও চাইলে শাস্তির মুখে পড়ার ঝুঁকিও রয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী ইউক্রেনের পুরুষ নাগরিকদের সামরিক চাকরির জন্য রিপোর্ট করতে বলা হবে বলে ইউক্রেনীয় পত্রকমন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন। তিনি এটিকে আমন্ত্রণ হিসেবে বর্ণনা করেছেন, তবে কেউ এটা না মানলে তাকে নিষিদ্ধ করা হবে বলে মনে হচ্ছে। অবশ্য পরে একজন মুখপাত্র পরে স্পষ্ট করে বলেছেন, সশস্ত্র বাহিনীতে চাকরি করার জন্য কাউকে ডেকে পাঠাবো বা তলব করব, কথাটা এমন বিবেচনা করা হচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, তার দেশের 4.5 লাখ থেকে 5 লাখ নতুন সৈন্য প্রয়োজন, কিন্তু এটি অর্জন করা খুবই কঠিন। বিবিসি বলছে, ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণ থেকে থমকে গেছে দেখে মনে হচ্ছে। গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়ন পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসি ইউক্রেনে দেখেছে, রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসন শুরুর পর থেকে 18 থেকে 64 বছর বয়সী প্রায় 7,68,000 ইউক্রেনের পুরুষ একা দেশ ছেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে বসবাসকারী নাগরিক বা 2022 সালে ফেব্রুয়ারির আগে থেকে বিদেশে বসবাসকারী ইউক্রেনীয়রা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়। ইউক্রেনের শিক্ষামন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এই নিয়োগ কর্মকাণ্ডকে শাস্তি নয় বরং সম্মান হিসেবে বর্ণনা করেছেন। তবে তারা স্বেচ্ছায় না এলে কি করা হবে তা নিয়ে এখনো আলোচনা করছি বলেও জানিয়েছেন তিনি। কিন্তু পরে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কোনো ধরনের জবরদস্তি করার কথা অস্বীকার করেছেন। ইলারিয়ন পাবলিক ইউর উদ্ধৃতি দিয়ে ইউক্রেনীয় মিডিয়া বলা হয়েছে, বিদেশ থেকে প্রবাসী ইউক্রেনীয় পুরুষদের সামরিক বাহিনীতে কাজ করতে তলবের এজেন্ডা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের সকল নাগরিককে সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানাচ্ছেন, তারা যেখানেই থাকুক না কেন। কাউকে তলব করা হচ্ছে মানে এই নয় যে ইউক্রেনের জন্য কোনো হুমকি নেই। এটা বিদেশে অবস্থানরত ইউক্রেনীয়দের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য। তবে ইউক্রেনের বাইরেও কোনো নিয়োগ কেন্দ্র নেই এবং ইউক্রেনের কর্তৃপক্ষের কাছে কাউকে বাধ্য করার মতো কোনো উপায়ও নেই। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এখানে সত্য বলাটা গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর জন্য ডাকা পুরুষদের জানিয়ে দেওয়া উচিত যে তারা কিভাবে প্রশিক্ষিত ও কেমনভাবে সজ্জিত হবে, কখনো ও কোথায় তারা কাজ করবে এবং কখন তাদের ছেড়ে দেওয়া হবে। এর আগে জেলেনস্কি গত মঙ্গলবার তার বছরের শেষ সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, বর্তমানে 5 লাখ ইউক্রেনের সৈন্য যুদ্ধের ফ্রন্টে রয়েছে। তিনি আরও বলেছেন, এসব সৈন্যদের মধ্যে রোটেশন এবং ছুটি নিয়ে সমস্যা রয়েছে। বর্তমানে নিয়োগপ্রাপ্ত এবং স্বেচ্ছাসেবকরা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সেনা হিসেবে কাজ করতে বাধ্য এবং বছরে তাদের মাত্র 10 দিনের ছুটি দেওয়া হয়। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে জানিয়েছেন, ইউক্রেনে তথাকথিত বিশেষ সামরিক অভিযানে অংশ নিচ্ছে 6,17,000 রাশিয়ান সৈন্য। এবং সর্বশেষ জানিয়ে দিব, তাইওয়ানে অস্ত্র বিক্রি, লকহিড মার্টিনের ওপর নিষেধাজ্ঞা। তাইওয়ানের কৌশলগত তথ্য ব্যবস্থাকে ন্যাটো মিত্রদের সঙ্গে যুক্ত করতে $30 কোটি অস্ত্র চুক্তি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এরপরে বিশ্বের সবথেকে বড় মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি লকহিড মার্টিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। গত 16 ডিসেম্বর অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলছে, এই চুক্তির ফলে তাইওয়ানের প্রতিরক্ষা যোগাযোগ সক্ষমতা বাড়বে। কমান্ড সেন্ট্রাল কমিউনিকেশনস ও কম্পিউটার ফোর্সি সক্ষমতা বাড়ার পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় তাইওয়ানের জন্য সহায়ক হবে। খবর এশিয়া টাইমসের। 2021 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে তাইওয়ানের কাছে 12তম বারের মতো অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। আরও 2020 সালের জুলাই থেকে লকহিডের বিরুদ্ধে 4 দফা পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। এ নিয়ে 5 দফায় ব্যবস্থা নিল বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে লকহিডকে অনির্ভরযোগ্য কোম্পানির তালিকায় রাখার পাশাপাশি কোম্পানির অস্ত্র বিক্রির দ্বিগুণ পরিমাণ জরিমানা করেছে বেইজিং। এছাড়া কোম্পানি নির্বাহীদের চীনে প্রবেশও নিষেধাজ্ঞা দিয়েছে। এবছরের 24 আগস্ট তাইওয়ানের কাছে লকহিড ও নর্থরোপ গ্রুপম্যানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পর উভয় কোম্পানিকে গত 15 সেপ্টেম্বর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং, যদিও সেই সময় নিষেধাজ্ঞার শর্তাবলী স্পষ্ট করেনি চীন সরকার।